নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ইউজি কোর্সে কিংবা পিজি কোর্সে পড়ছেন, আপনাদের সবার পক্ষে কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। আজকের বিশেষ করে যারা পিজি কোর্সে রিসেন্টলি পরীক্ষা দেবেন কিংবা ইউজি কোর্সে এর পরে পরীক্ষা দেবেন, এই ভিডিওটা কিন্তু যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু ওই পরীক্ষার সেন্টারে কোনো রকম সমস্যা ছাড়াই ইজিলিভাবে 100% সেফ অ্যান্ড সিকিউরলি কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আমি কয়েকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যদি আপনি ইজিলিভাবে মেনে চলেন পরীক্ষার দিন থেকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত, সে হতে পারে পিজি কিংবা ইউজি কিংবা পিডিপি, তাহলে কিন্তু আমি আপনাকে পুরো 100% গ্যারান্টি বলতে পারি আপনার পরীক্ষা কিন্তু খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। আদারওয়াইজ কিন্তু বিগ প্রবলেম ফেসে যেতে পারে। এই দেখুন আমার হাতে কিন্তু একটা লিস্ট আছে, এই লিস্টটাই কিন্তু আমি তো ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলেছি, সেই কি পয়েন্টগুলো কিন্তু ডেফিনেটলি আমাদের জানার দরকার আছে পরীক্ষা দেওয়ার আগে। তারও চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে যে ইম্পর্টেন্ট যে সমস্ত কি পয়েন্টগুলো আমরা কিন্তু ইজিলি ভাবে কিন্তু আলোচনা করি। প্রথমে যে কি পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে আপনি পরীক্ষা দিতে যখন যাবেন তার আগে দুটো জিনিস কিন্তু ডেফিনেটলি আপনাকে ক্যারি করতে হবে। একটা হচ্ছে আপনার অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট, 2 নম্বর হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড। পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনি এই দুটো জিনিস কিন্তু ডেফিনেটলি একবার নয়, দুবার নয়, 10বার মতো দেখে নেবেন। এটার সব থেকে বেস্ট অপশন হবে আপনি যেদিন পরীক্ষা আপনার পড়বে তার আগের দিন সন্ধ্যেবেলায় দুটো জিনিস, একটা জেরক্স করে আর একটা অরিজিনাল কপি আপনি কিন্তু ইজিলি ভাবে রাখতে পারবেন। তার পাশাপাশি ফোনে পিডিএফটা রাখবেন। যদি বাই চান্স হারিয়ে যায় কিংবা কোনো কারণে হয়তো কোনো জায়গায় ভুল হয়ে যায় বা কোনো কেউ ভুলবশত কোথায় রেখে চলে আসেন, তাহলে কিন্তু যে কোনো জেরক্স সেন্টার থেকে এটা প্রিন্ট কপি বের করতে পারবেন। এটা কিন্তু ডেফিনেটলি আপনাকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে এই দুটো জিনিস আপনাকে পরীক্ষা দিতে যাওয়ার সময় বেরোনোর আগে কিংবা তার আগের দিন রাত্রিবেলা যে ব্যাগে আপনি এইগুলো নিয়ে যাবেন সেইগুলো কিন্তু সেই ব্যাগে কিন্তু অবশ্যই সিকিউরলি ভাবে রেখে দিবেন, যাতে বেরোনোর সময় এইরকম খোঁজাখুঁজির দরবারে আপনাকে এটা পড়তে হয়। এই জিনিসটা কিন্তু সব থেকে ভাইটাল জিনিস, এই জন্য আমি এটাকে প্রথমে রেখেছি। সেটা হতে পারে পিজি কোর্সে কিংবা ইউজি কোর্সে যারা পরীক্ষাতে যাবেন, এই দুটো জিনিস কিন্তু ডেফিনেটলি আপনাকে সেভ অ্যান্ড সিকিউর অবস্থায় রাখতে হবে। 2 নম্বর যে অপশনটা হচ্ছে প্রপার টাইম, এটা কিন্তু মেনটেন করতে হবে। প্রপার টাইম বলতে দেখুন, যেদিন পরীক্ষা শুরু হবে সেই দিন এবং যেদিন পরীক্ষা আপনাদের কন্টিনিউ হবে বা নেক্সট ডে থেকে, এই দুটো দিন থেকে কিন্তু দুটো দিনের পার্থ কিন্তু আলাদা। প্রথম দিন আপনাকে এক্সাম সেন্টারে এন্ট্রি করার জন্য আপনাকে কমপক্ষে 1 ঘন্টা আগে সময় দেবে, কারণ আপনাদের যেখানে সেন্টারের রোল নম্বর পড়েছে, আপনার যেখানে সিট পড়েছে সেটা খুঁজতে আপনার সময় লাগবে, এই জন্য কিন্তু 1 ঘন্টা সময় দেবে। সেকেন্ড দিন কিন্তু ওটা কমে গিয়ে 8 ঘন্টা হবে, অর্থাৎ 8 ঘন্টার আগে আপনাদের গেট খুলবে না। এই দুটো দিন আপনাকে কিন্তু অবশ্যই এই টাইমিংসটা মেনটেন করে চলতে হবে। এমন নয় যে প্রথম দিন আপনাকে 1 ঘন্টা আগে পৌঁছতে বলেছে, আপনি কিন্তু 20 মিনিট আগে পৌঁছলেন, তাহলে দেখা গেল যে অলরেডি কিন্তু সবাই ঢুকে গিয়েছে এবং গেট লক করে দিয়েছে। সেকেন্ড দিন আপনাকে 8 ঘন্টা আগে পৌঁছতে বলছে, আপনি কিন্তু কি করলেন 10 মিনিট আগে পৌঁছলেন, তাহলে সে কিন্তু গেট বন্ধ করে দেবে। সেক্ষেত্রে কিন্তু বিগ প্রবলেম ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যে কমিউনিকেশনের সিস্টেমে যাবেন, সে হতে পারে আপনাদের 2 হুইলার, 4 হুইলার কিংবা ক্যাব কিংবা মারুতি, যে কোনো জায়গাতে যাবেন অবশ্যই টাইমিংস মেনটেন করে যাবেন। যেখানে আপনার 8 ঘন্টা সময় লাগে যেতে, আপনি 1 ঘন্টা সময় নিয়ে বেড়ে যান। যেখানে আপনার 1 ঘন্টা সময় লাগে সেখানে আপনি 2 ঘন্টা সময় নিয়ে বেড়ে যান। না হলে কিন্তু টাইমিংসের মিসম্যাচের কারণে বিগ প্রবলেম ফেসে যেতে পারেন। অনেকে গত বছর যারা পরীক্ষা দিয়েছিলেন, নিউজের ক্ষেত্রে বলছি, এই টাইমিংসের মিসম্যাচের কারণে পরীক্ষাই দিতে পারেন। যদিও পরীক্ষা দিয়েছে, অনেক রিকোয়েস্ট ঝামেলা করার পর পরীক্ষা দিয়েছে, সেক্ষেত্রে ঝামেলা করে কিছু নেই, আপনার ওই পেপারটা পুরোপুরিভাবে এনসি চলে আসবে কিংবা নম্বর কমের জন্য আপনি ফেল হয়ে যাবে, লাভটা কি হবে? এই জন্য কিন্তু টাইমিংসটা কিন্তু আপনাকে ডেফিনেটলি মেনটেন করে চলতে হবে। এই দুটো জিনিস আপনাকে কিন্তু ডেফিনেটলি মাথায় রেখে এগোবেন। তারপরে যে পয়েন্টটা হচ্ছে স্কেল মাস্ট বি ক্যারিড। আপনার যে স্কেল থাকে, ধরুন আপনি দাগ টানাবেন, যে দুটো বর্ডার কিন্তু অবশ্যই দাগ টানাবেন, এক্ষেত্রে স্কেলটা কিন্তু মোস্টলি এসেন্সিয়াল পার্ট। অনেকে আছে স্কেল না নিয়ে চলে যায়, সেক্ষেত্রে এমনি সাদা কাগজে আছে, এরপরে যে কাগজ আপনাকে দেবে এই কাগজে কিন্তু আপনাকে লিখতে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব স্কেল কিন্তু ডেফিনেটলি নিয়ে যাবেন, কারণ দুপাশে দুটো বর্ডার করবেন, এই বর্ডারের মধ্য দিয়ে আপনার যতটা দরকার সেই ততটাই লিখবেন। এই জন্য প্রত্যেকটা পেজে স্কেলে দাগ টেনে একটা সিস্টেমেটিক ভাবে অ্যাট্রাকটিভ লেখাটা কিন্তু উপস্থাপনা করা, প্রেজেন্টেশন করা কিন্তু দরকার। এই জন্য স্কেলটা কিন্তু মাস্ট বি আপনাকে ক্যারি করে নিয়ে যেতে হবে। তারপরে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ব্লু অ্যান্ড ব্ল্যাক পেন।
এই দুটো কলম কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। আদার্স কোনো কালি বা কালার কলম নিয়ে যাবেন না, কারণ ওইগুলো কিন্তু পুরোপুরি ভাবে কাজে লাগবে না আপনার। ব্লু এবং ব্ল্যাক দুটো জিনিস কিন্তু নিয়ে যাবেন, কারণ যদি আপনি ব্লুতে লেখেন তাহলে ব্ল্যাকটা হাইলাইটার হিসেবে কাজ করবেন। যে সমস্ত পয়েন্ট আপনি হাইলাইটিং করতে চাইছেন, তার পাশাপাশি যেগুলো আপনি পয়েন্ট দেবেন কিংবা কোটেশন ইউজ করবেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু যদি ব্লু কালারে লেখেন ব্ল্যাকটা ইউজ করুন, যদি ব্ল্যাকে লিখেন তাহলে ব্লুটা ইউজ করুন। মিক্সড কালার কোনোভাবে ইউজ করবেন না, তাহলে কিন্তু এক্সামিনারে আপনার প্রতি কিছুটা হলেও মিক্সড কনসেপশন তৈরি হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার নম্বর কিন্তু মিক্সড ভাবে আসবে। মিক্সড মানে হচ্ছে ভেজাল ভাবে আসবে, নিট কিন্তু নম্বরটা পাবেন না। সেক্ষেত্রে আমি আপনাকে বলে দিচ্ছি, নম্বর বাড়ার সব থেকে ভালো উপায় হচ্ছে আপনি একটা কলম ব্যবহার করুন। এটা আপনি একটা ধরুন ফার্স্ট পেপার যেদিন আছে, সেকেন্ড পেপার যেদিন আছে, থার্ড পেপার যেদিন আছে, এটা এমন নয় যে ফার্স্ট পেপারের দিন আপনি ব্ল্যাক লিখেছেন মানে সেকেন্ড পেপারের দিন আপনি ব্ল্যাক লিখতে হবে। আপনি ফার্স্ট দিন যদি ব্ল্যাক লিখে থাকেন তাহলে আপনি ব্ল্যাকটাকে পুরোপুরি কন্টিনিউ করুন, সেকেন্ড দিন যদি আপনি ব্লুটা লিখবেন তাহলে ব্লুটা কন্টিনিউ করুন। যা লিখবেন সেটাকে কিন্তু অ্যাট দ্য বিগিনিং থেকে অ্যাট দ্য এন্ড পর্যন্ত কিন্তু পুরোপুরি সেটাকে মেনটেন করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার লেখার যে কোয়ালিটি ভালো থাকলেও অ্যাট্রাকটিভ ভাবটা যদি কমে যায় তাহলে কিন্তু নম্বর কমার পসিবিলিটি কিন্তু অনেকটাই কমে যায়। এই জন্য এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন, এবং দুটো কালার ডেফিনেটলি নিয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক এবং সেকেন্ডটা হচ্ছে ব্লু। তারপরে যে পয়েন্টটা হচ্ছে মিডিয়াম, এটা কিন্তু সব থেকে বড় ভাইটাল জিনিস। আপনাদের মিডিয়াম আপনি কিসে ব্যবহার করেন? মিডিয়াম বলতে অনেকে বাংলাতে কমফোর্টেবল বোধ করে, অনেকে ইংলিশে কমফোর্টেবল বোধ করে। আপনাকে দেখতে হবে এই দুটোর মধ্যে আপনি কোনটাতে কমফোর্টেবল বোধ করছেন। এই দুটোর মধ্যে যেটাতে আপনি কমফোর্টেবল বোধ করবেন সেটাতে কিন্তু আপনি লিখবেন। সেক্ষেত্রে আপনাকে যদি আপনি ইংলিশে আপনি কমফোর্টেবল বোধ করেন তাহলে ইংলিশে লিখুন, যদি আপনি বাংলাতে কমফোর্টেবল বোধ করেন তাহলে বাংলাতে লিখুন। এমন নয় যে আপনি কিছু কোশ্চেন আছে যেগুলো আপনার খুব ইজিলি ভাবে আপনি ইংলিশে মানে প্রিপেয়ার করে গিয়েছিলেন, আপনার কমন এসে সেগুলো ইংলিশে লিখে দিলেন, আর যে কোশ্চেনগুলো আপনার কমন নেই সেগুলো বাংলাতে লিখলেন, তাহলে কিন্তু নম্বর পাবেন না। কারণ মিক্স ল্যাঙ্গুয়েজ লিখলে কিন্তু নম্বর পুরোপুরি কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু পসিবিলিটি থাকবে খাতা চেক না করার। এটা বলতে চাইছি যেটাতে আপনি কমফোর্টেবল বোধ করেন সেটাতে লিখুন। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার পুরোটাতে আপনি যদি মনে করেন বাংলাতে লিখবেন বাংলাতে লিখুন, ইংলিশে লিখবেন ইংলিশে লিখুন। আজ থেকে আপনার স্ট্রেংথটার উপর কাজ করুন। যদি আপনি উইক থাকেন যদি বাংলাতে লিখুন হয় বাংলাতেই ফোকাস দিন, তো ইংলিশে লিখুন বলে ইংলিশে ফোকাস দিন। এমন নয় যে মাল্টি মিডিয়ামে আপনি লিখলে আপনার নম্বরটা বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু বাড়ার থেকে পুরোপুরিভাবে আপনার নম্বর কমে যাওয়ার 100% সম্ভাবনা কিন্তু থাকে। এই জন্য বলতে চাইছি মিডিয়ামটাকে অবশ্যই সিলেক্ট করবেন, সেই মিডিয়াম সিলেক্ট করে সেই সিলেকশনের উপর ভিত্তি করে মিডিয়াম অনুসারে কিন্তু লিখবেন, আদার্স কিন্তু বিগ প্রবলেম কিন্তু ফেসে যেতে পারে। তারপরে যে অপশন হচ্ছে যে প্রপার কোশ্চেন সিলেকশন। দেখুন অনেকে আছে যে কোশ্চেন পত্র পাওয়ার পর র্যান্ডামলি লেখা শুরু করে দেয়। এক্ষেত্রে আমাদের একটাই সাজেস্ট করব, কোশ্চেন পেপার পাওয়ার পর আপনারা কিন্তু ইজিলি ভাবে কোশ্চেন রাইটিং শুরু করে দেবেন না। আপনি প্রথমে ভাবুন ধরুন 10 নম্বরের 5টা দেওয়া আছে, দুটো করতে হবে কিংবা 3টা করতে হবে, 5 নম্বরে 5টা দেওয়া আছে, দুটো করতে হবে, বা আপনাদের 2 নম্বরে 3টে দেওয়া আছে, একটা করতে হবে। তাহলে আপনি ভাবুন যে কোন কোশ্চেন গুলো আপনি সিলেক্ট করবেন। প্রথমে আপনি দাগ করেন যে এই কোশ্চেন গুলো আপনি কিন্তু লিখবো। প্রথমে আপনি কোশ্চেন গুলো প্রপারলি ভাবে মেনশন করুন, মেনশন করার পর তারপরে কিন্তু লেখা শুরু। সেক্ষেত্রে কোশ্চেন সিলেকশনের ক্ষেত্রে হয়তো 10-15 মিনিট সময় লাগবে, তাই আমি অবশ্যই ধরে নিলাম, কিন্তু পরবর্তীকালে এই কোশ্চেন সিলেকশন করার পর যে টাইমটা কিন্তু অনেকটা কিন্তু সেভ করবে। না হলে মধ্যখানে গিয়ে আপনি একটা কোশ্চেন সিলেকশন করলেন, লেখা শুরু করলেন, সিলেকশন করার পর লেখা শুরু করার পর আপনার মনে হয় না এটা ঠিক হচ্ছে না, কেটে দিলেন, তাহলে কিন্তু এই যে কাটাকাটি করছেন এর ব্যাড সাইড এফেক্টটা কিন্তু এক্সামের উপর পড়বে। কারণ সেক্ষেত্রে আপনার খাতাটা উপর একটা ব্যাড রিমার্ক তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার নম্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলতে চাইছি 5 মিনিট 10 মিনিট আপনি কোশ্চেন সিলেক্ট করে নিন, কোনটা করবেন দাগ করে নিন, তারপরে কিন্তু কোশ্চেন সিলেক্ট করুন। আমি আপনাকে একটি কথা সাজেস্ট করব, এই যে যে কোশ্চেন সিলেক্ট করলেন এই কোশ্চেন গুলোর মধ্যে ধরুন আপনাদের এর দাগে 3টে দেওয়া আছে, দুটো করতে হবে, 2-এর দাগে 5টে দেওয়া আছে, দুটো করতে হবে, সির দাগে বা 3-এর দাগে 3টে দেওয়া আছে, দুটো করতে হবে। আপনার মনে হলো যে না আমার সব থেকে বেস্ট যে কোশ্চেনটা আপনি প্রিপেয়ার করে গেছেন, সব থেকে টপ মোস্ট প্রিপারেশন যে কোশ্চেনটা রয়েছে সেটাকে আপনি প্রথমে লিখুন। প্রথমে যেটা হতে পারে শেষের কোশ্চেনটা প্রথমে নিয়ে আসুন, কিংবা শেষের মধ্যখানে কোশ্চেনটা প্রথমে নিয়ে আসুন। এমন নয়, যদি আপনার দাগ নম্বর ঠিক থাকে এক্সামিনার কিন্তু ইজিলি ভাবে সেই কোশ্চেনটাকে পড়ে আপনার পড়বে, আপনার কোশ্চেনটা পড়বে, অ্যান্সারটাও দেখবে। তো দাগ নম্বর যদি আগডুম বাগডুম হয়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবে আপনার কোশ্চেন টোটালি আপনার হবে না বা কোশ্চেন দেখাও হবে না। বলতে চাইছি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন।
এই জিনিসটা মাথায় রেখে তবেই কিন্তু কাজটা করবেন। আদারওয়াইজ যে কোশ্চেনটা আপনি জানেন না, আধা আধা জানা আছে, সেক্ষেত্রে আমি প্রথম লেখা শুরু করেন, কিন্তু দেখা গেল যে প্রথমেই ভুলভাল করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু এক্সামিনারের একটা ব্যাড কনসেপ্ট তৈরি হয়ে যাবে আপনার প্রতি বা আপনার অ্যান্সারের প্রতি। সেক্ষেত্রে পরবর্তীকালে আপনি ভালো অ্যান্সার লিখলেও কোনোভাবেই কিন্তু নম্বর ইনক্রিজ হবে না। এই জন্য বলতে চাইছি, যে কোশ্চেনটা আপনার ভালো করে জানা আছে, প্রিপেয়ার করে গেছেন, ওই কোশ্চেনটাকে আপনি লিখুন, ভালো করে উপস্থাপনা করুন প্রথম কোশ্চেনটা, তাহলে দেখবেন ফার্স্ট ইমপ্রেশন এটা লাস্ট ইমপ্রেশন। ইমপ্রেশন যদি ভালো হয়, প্রথমের দিকে যদি ভালো ছাপ পড়ে যায়, তাহলে ডেফিনেটলি আমার নম্বর কম হয়, আদারওয়াইজ কিন্তু বিগ প্রবলেম ফেসে যেতে পারে। তারপরে যে অপশনটা হচ্ছে অল কোশ্চেন অ্যাটেম্প। এইখানে আমি আপনাকে প্রথম কথা বলবো, আপনারা কেউ খুব পুরোপুরিভাবে 100% প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, কিংবা অনেকে আছেন 50% প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, কিংবা 30% প্রিপারেশন নিয়ে যাচ্ছেন। সবাইকে বলবো আপনারা চেষ্টা করবেন সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করার। আপনারা বলবেন আমি তো কোশ্চেন জানি না, তো আমি কোশ্চেন অ্যাটেম্প করবো কিভাবে? আমি আমাদের সাজেস্ট করবো, যে নলেজ আছে, আপনারা এতদিন এই কটা দিন সময় আছে, আপনি ইজিলি ভাবে পড়াশোনা করুন, কোশ্চেন সিস্টেমেটিক ভাবে পড়ুন, দেখবেন ইজিলি ভাবে কিন্তু আপনার পড়াশোনা ঠিকঠাক হয়ে যাবে। যদি আপনাদের ডাউট থাকে, স্ক্রিনে তো নম্বর যোগাযোগ করবেন, আমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন রেডি আছে, ইজিলি ভাবে কিন্তু পাঠিয়ে দেবো, সেগুলো থেকে কমন চলে আসবে এবং আপনার নলেজ বুস্ট করে দিবে। এখানে আমি বলবো সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করবেন। এইভাবে এটা নয় যে আপনি আগডম বাগডম লিখে চলে আসবেন, আপনাকে দেখতে হবে সিস্টেমেটিক ভাবে কোশ্চেন রিলেটেড জন্য অ্যান্সার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা টাইম কনজিউম করবে এবং অনেকটা কিন্তু বেটার পজিশন নিয়ে যাবে। বলতে চাইছি প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করবেন, অ্যাটেম্প করা কোশ্চেন থেকে কিন্তু মিনিমাম 7 নাম্বার হিসেবে অবশ্যই 2-3 পেয়ে যাবেন। যদি 5 নম্বর 7 নম্বর থাকে, 1 নম্বর তো ডেফিনেটলি ধরা, টাচ করলে নম্বর থাকবে। তার মানে এটা নয় যে কোশ্চেন এক চেয়েছে আপনি লিখলেন একদম একদম অন্যরকম, তাহলে কিন্তু কোনোভাবে নম্বর পাবেন না। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু থরলি ভাবে কিন্তু আপনি অ্যাটেম্প করতে হবে। তারপরে যে পয়েন্টটা হচ্ছে যে আপনি টিচারের সঙ্গে কিন্তু ডিবেটে জড়াবেন না। দেখুন অনেক সময় কি হয়, আপনি কারো দেখে নিচ্ছেন, পেছনে কেউ স্টুডেন্ট বসে আছে, আপনাকে বন্ধু বান্ধব তাকে জিজ্ঞাসা করছেন, কোনো টিচার এসে আপনাকে বললো যে আরে তুমি এটা করবে না, এটা করতে পারো না, আপনি কি করলেন, টিচারের সঙ্গে ডিবেট করা শুরু করলেন। এই ডিবেট থেকে কিন্তু কিছুটা হলেও আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ টিচারের সঙ্গে আপনি যদি ডিবেট করেন, তাহলে কিন্তু টিচার চাইলে অনেক কিছু করতে পারে এবং ফাইনাল যে ফুল এন্ড ফাইনাল যে আপনাকে যেটা করতে পারে, আপনার পুরোপুরিভাবে পরীক্ষাটা ক্যান্সেল করে দিয়ে আর করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার পুরোপুরিভাবে একটা ইয়ার ল্যাপস হয়ে যেতে পারে, একটা ইয়ার, দুটো ইয়ার, তিনটে ইয়ার, অনেক ইয়ার ল্যাপস হতে পারে। বলতে চাইছি, যদি কোনো কারণে আপনার ভুল ভ্রান্তি হয়ে থাকে বা মিস্টেক আপনাকে যদি কোনো কারণে বকাঝকা করে, বা নোট যদি আপনার পায়ের কাছে পেয়ে থাকে, অন্য কেউ ছড়িয়ে দিয়েছে, আপনাকে বকাবকি করে, পোলাইটলি বলুন, রিকোয়েস্ট করুন। এমন নয় যে আপনি ডিবেট করলেন, খুব অ্যারোগেন্ট ভাবে বললেন, সেক্ষেত্রে কিন্তু বিগ পয়েন্টে যেতে পারে। এই জন্য কোনোদিনই কোনো সময় টিচারের সঙ্গে ডিবেটে জড়াবেন না, কারণ ওই জায়গাতে, ওই অ্যাটমসফিয়ারে, ওই সারাউন্ডিংয়ে টিচার হচ্ছে অল ইন অল। উনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। এই জন্য বলতে চাইছি যে আপনি চেষ্টা করুন নিজের কিছু লেখা। যদি টিচার অ্যাডভান্টেজ দেয়, সেই অ্যাডভান্টেজটাই কাজে লাগান, আদারওয়াইজ কিন্তু টিচারের সঙ্গে ডিবেটে কখনোই জড়াবেন না। তারপরে হচ্ছে যে পরীক্ষার সেন্টারের ভেতর স্মার্ট ওয়াচ নিয়ে যাবেন না। এটা কিন্তু ডেফিনেটলি আপনাকে বলবো, স্মার্ট ওয়াচ বলতে আমার হাতে দেখুন একটা স্মার্ট ওয়াচ আছে, এখানে কিন্তু অটোমেটিক্যালি টাইম উঠে, কলিং ফ্যাসিলিটি রয়েছে। সেইরকম ভাবে স্মার্ট ওয়াচগুলো কোনোভাবে নিয়ে যাবেন না, ওটা কিন্তু অ্যালাউ করা নেই, কারণ অ্যাডমিট কার্ডে কিন্তু পুরোপুরি ইনস্ট্রাকশন দিয়েছে। এই জিনিসটা কিন্তু মাথায় চলতে হবে। আপনি টিচারের সঙ্গে ডিবেট করবেন না, কোনো লুকিয়েও নিয়ে যাবেন না, যদি ধরা পড়ে যায় সে কিন্তু সাসপেন্ড করে দিতে পারে 1 ঘন্টা 1 ঘন্টা মতো। এই জন্য আপনি যে কাঁটা যে ঘড়িগুলো রয়েছে, যেগুলো টিক 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 করে চলে, সেই ঘড়িগুলো নিয়ে যান, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, সেগুলো কিন্তু সব জায়গায় অ্যালাউ করা হয়। সেই সময়টা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এবং টাইমিংসটা ধরে করুন। এই জন্য বলতে চাইছি স্মার্ট ওয়াচ থেকে দূরে থাকুন, ঘড়ি নিয়ে যান, এই ঘড়িটা অনুসারে কিন্তু আপনি খাতাপত্র করে লিখুন, টাইমিংসটা মেনটেন করুন, যে ফার্স্ট হাফে এই কোশ্চেনগুলো আমি অ্যাটেম্প করবো, সেকেন্ড হাফে এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করবো, বা লাস্ট হাফে এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করবো। এরকম ভাবে একটা ভাগ করে দিন, ডিভিশন করে দিন, ডিভিশন অনুসারে কাজ করুন, সিস্টেমেটিক ভাবে কাজ করুন, ক্লাসিফিকেশন করে কাজ করুন, প্ল্যানিং করে কাজ করুন, দেখুন আপনার পরীক্ষার সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবেন। আদারওয়াইজ উইদাউট যদি প্ল্যানিং করেন, তাহলে বুঝতে পারছেন কি হবে, এদিক ওদিক টোটালি দিশাহারা হয়ে যাবেন, কোনো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবেন না। তারপরে যে জিনিসটা হচ্ছে যে কোশ্চেন রিলেটেড অ্যান্সার, আমি অলরেডি বলে দিলাম, কোশ্চেন রিলেটেড অ্যান্সার কিন্তু আপনাকে ডেফিনেটলি লিখতে হবে। একটা কোশ্চেন যেটা দিয়েছে আপনি ভালো করে পড়ুন, 1 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, পড়ুন, কোশ্চেন রিলেটেড অ্যান্সারের চেষ্টা করুন। একদম বাকদম অ্যান্সার লিখলে কিন্তু পরিষ্কার হয়ে ফেসে যাবেন। এটা বলতে কোশ্চেন অ্যান্সার লিখুন, কম পাতা হোক। ধরুন আপনি 10 নম্বরের কোশ্চেন হয়েছে, আপনি জানেন না, কিছুটা জানেন, আপনি 1 পাতা মতো লিখুন। আপনাকে এমন নয় যে আপনাকে ওখানে গজাতে হবে বা ভজাতে হবে, এমন নয়, আপনি ভোজানোর দরকার নেই। ওই জায়গাটা যতটা দরকার ততটাই লিখুন, যতটা আপনার নলেজ আছে। আননেসেসারি কোনো ওয়ার্ড ওখানে বসাবেন না,
তাহলে কিন্তু নম্বর বাড়ার থেকে নম্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কোশ্চেন রিলেটেড অ্যান্সার কিন্তু ডেফিনেটলি আপনাকে জানতে হবে এবং লিখতে হবে, এবং সেক্ষেত্রে বোঝার জন্য কিন্তু স্ক্রিনে তো নম্বর আছে, অবশ্যই যোগাযোগ করবেন। কোশ্চেন রিলেটেড অ্যান্সার কিভাবে করবেন, লাস্ট মিনিট সাজেশন সহ টিপসও কিন্তু আপনাদের বলে দেবো, কিন্তু তোমরা একটা বেটার পজিশনে চলে যাবে। তারপরে হচ্ছে যে প্যারামেকিং কোশ্চেন অ্যান্সার। এখন যারা পড়ছেন, এই যে কয়েকটা দিন সময় আছে, সেকেন্ড ইয়ারের সময় আছে, ফার্স্ট ইয়ারের সময় কিছুটা নেই, সময় আছে, আপনাকে বলবো যে কোশ্চেনগুলো আপনি যে কোনো কোচিং সেন্টার থেকে নোট নিয়েছেন কিংবা নোটস নেননি, আপনাকে একটাই কথা বলবো, কোশ্চেন যখন একটা দেওয়া থাকে তার কিন্তু যে অ্যান্সার থাকে প্রত্যেকটা প্যারা প্যারা করে দেওয়া থাকে। প্যারামেট্রিক কোশ্চেন অ্যান্সার লিখুন, প্রত্যেকটা প্যারা দেখবেন আলাদা আলাদা কিছু ইনসিডেন্ট, কিছু ব্যক্তি পার্সোনালিটি, কিছু কিছু প্লেসের নাম লেখা থাকে, ওইগুলোকে আপনি মার্কিং করে রাখুন, হাইলাইটিং করে রাখুন, কলমে লিখে রাখুন। ওই অনুসারে দেখবেন যে কোশ্চেনটা পড়ে গেছে, যদি প্রত্যেকটা প্যারা থেকে একটা একটা কোশ্চেন রেডি করেন, তাহলে দেখবেন একটা কোশ্চেন থেকে 5-7টা কোশ্চেন রেডি হয়ে যাবে। দেখা গেল যে আপনি যে কোশ্চেনটা রেডি করে গেছেন সেই কোশ্চেন থেকে কোশ্চেন এলো না, তাহলে যে প্যারামেকিং থেকে প্যারামেকিং কোশ্চেন আনসার করলেন সেখান থেকে কোশ্চেন উঠে এলো, তখন আপনি বুঝে নিলেন আরে এখানে এই কোশ্চেনটা তো সেই কোশ্চেন ছিল, ইজিলি ভাবে কিন্তু আপনি লিখতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি র্যান্ডমলি মুখস্থ করে যান, রাট্টা মেরে যান, তাহলে কিন্তু কোনো কিছু পসিবল হবে না। এই জন্য বলছি বুঝে শুনে পড়ুন, আননেসেসারি মুখস্থ যাবেন না, আনারি ভাবে পড়বেন না, তাহলে কিন্তু কোশ্চেন এলো, কোশ্চেন আপনার জানাও থাকলো কিন্তু কিছু লিখতে গিয়ে আপনি লিখতেই পারবেন না, সেক্ষেত্রে কিন্তু অনেক জিনিস কিন্তু লিখে দেবেন যেগুলো কিন্তু কোশ্চেন রিলেটেড নয়। বলতে চাইছি আপনি প্যারামেকিং কোশ্চেন আনসার করুন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার কোশ্চেন থাকবে এবং অনেক কোশ্চেন, একটা কোশ্চেন থেকে মাল্টিপল কোশ্চেন আপনি অ্যাটেম্প করতে পারবেন। তারপরে হচ্ছে যে ডু নট রাইট আননেসেসারি অ্যান্সার। এখানে বলছে যে অপ্রয়োজনীয় কোনো অ্যান্সার লিখবেন না, যতটা দরকার ততটাই লিখুন, আননেসেসারি কোনো অ্যান্সার লিখবেন না, আননেসেসারি কোনো ওয়ার্ড লিখবেন না, আননেসেসারি কোনো কোটেশন দেবেন না, সেক্ষেত্রে কিন্তু নম্বর কমে যাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক থাকে। তারপরে হচ্ছে টেক এ বটল অফ ওয়াটার। একটা কিন্তু আপনাকে ছোট জলের বোতল নিয়ে যেতে হবে, জলের বোতলটা কিন্তু আপনার রিফ্রেশমেন্টে সাহায্য করে। আপনি বলবেন জলের বোতল কি হবে, আমি বলবো আপনাকে মধ্যিখানে মধ্যিখানে আপনাকে জল খাওয়াটা কিন্তু ডেফিনেটলি দরকার, কারণ আমরা ব্রেনটাই কিন্তু কিছুটা হলো রিফ্রেশ করার জন্য, মাইন্ডকে রিফ্রেশ করার জন্য একটু হালকা করে জল খাবেন, তারপর জল খেয়ে নিয়ে বারবার বাথরুম ছুটবেন না। আমি আপনাকে বলবো যে জলটা হালকা হালকা খাবেন, পরিমাণ খাবেন, যখন একটা কোশ্চেন ভাবছেন জল খেয়ে নিয়ে মাথাটাকে করবেন, ফ্রেশ করবেন, যদি চকলেট থাকে সেটাও নিয়ে যেতে পারেন, আপনি মুখে দিয়েও সেগুলো কিন্তু রিফ্রেশও করতে পারেন। কিন্তু একটা কথা বলবো, রিল্যাক্স হয়ে পরীক্ষা দিতে হবে, জলটা কিন্তু রিল্যাক্সের একটা হচ্ছে মোস্টলি ভাইটাল জিনিস, এই জন্য জলটা কিন্তু বোতলে নিয়ে যাওয়া মোস্টলি দরকার। তারপর হচ্ছে কোশ্চেনের দাগ নম্বর কিন্তু ভালো করে লেখা, কারণ কোশ্চেনের দাগ নম্বর কিন্তু যদি ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। যেটা প্রথমে ভিডিওতে বললাম, আপনি শেষের দাগের কোশ্চেন লিখুন, মধ্যখানের কোশ্চেন লিখুন, প্রথমে যে কোশ্চেন লিখুন, যদি দাগ নম্বর ঠিক থাকে ডেফিনেটলি কিন্তু টিচার আপনার অ্যান্সার দেখবে। যদি দাগ নম্বর ভুল থাকে তাহলে কোনোভাবে অ্যান্সার দেখবে না, যদি অ্যান্সার ঠিকও লেখেন তাহলে দেখবে না। এই জন্য দাগ নম্বরটা আপনাকে কিন্তু ডেফিনেটলি ঠিক করতে হবে, এবং দাগ নম্বরটা লেখার পর ভালো করে ম্যাচ করে নেবেন, ম্যাচ করে নিয়ে কিন্তু অবশ্যই আপনি পরীক্ষা দিতে বসবেন এবং শেষে পরীক্ষা সেন্টার থেকে বেরোবেন। তারপরে হচ্ছে যে রোল নাম্বারটা কিন্তু ভালো করে লিখতে হবে, এটা কিন্তু মোস্টলি ভাই, যেটা প্রথমে বলা যোগাযোগ ছিল আমি শেষে বলে দিচ্ছি, রোল নম্বরটাই কিন্তু ভালো করে আপনাকে লিখতে হবে, কারণ রোল নম্বরটা যদি ভালো করে না লিখেন, যদি ঠিকঠাক না লিখেন, তাহলে তো আপনার খাতা চেক হবে না। এবং রোল নম্বরটা প্রথমবারে আপনি লিখে নিলেন, ম্যাচ করে নিলেন, শেষে পরীক্ষা হয়ে যাওয়ার পর 1 মিনিট মতো 2 মিনিট সময় রাখুন, রোল নম্বরটাকে ভালো করে ম্যাচ করে নেবেন, মিলিয়ে নেবেন, দেখবেন ইজিলি ভাবে আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে। না হলে বাড়িতে এসে কিন্তু কিন্তু করবেন আমি রোল নাম্বার ঠিক লিখেছি না ভুল লিখেছি, এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। রোল নম্বরটাকে কিন্তু ডেফিনেটলি আপনাকে ঠিক লিখতে হবে এবং এটাকে বারবার কিন্তু আপনাকে চেক করতে হবে। ফাইনালি আমি একটাই কথা বলবো, যে সময়ের আগে পরীক্ষা দিতে পরীক্ষা সেন্টার থেকে বেরোবেন না, আননেসেসারি পরীক্ষার খাতা বন্ধ করে দিয়ে বসবেন না, স্মার্ট হিরো সাজবেন না। কারণটা হচ্ছে এটাই, আপনার পরীক্ষা শেষ হয়ে গেলেও আপনার কোন কোন জায়গায় ভুল আছে, কোন বানানগুলো ভুল হয়েছে, কোন জায়গায় আরো পয়েন্টটা লেখা উচিত ছিল, কোন জায়গায় আরো কিছু 2-একটা সেন্টেন্স বাড়ানো যায়, দাগ নম্বরটা ঠিক করা যায়, রোল নম্বরটা ঠিক আছে কিনা, এগুলো কিন্তু চেক করে নেবেন। আননেসেসারি হিরো হতে যাবেন না, তাহলে কিন্তু এখানে হিরো হলে, ক্ষণিকের জন্য হিরো হলে কি হয়েছে, রেজাল্ট বেরোবে আপনি কিন্তু 0% হয়ে যাবেন। যেন বলতে চাইছি যে পরীক্ষার সেন্টারে আননেসেসারি বাইরে যাবেন না, পরীক্ষার সময়ের আগে কোনোখানে বেরোবেন না, যদি বেরোন তাহলে নিজে সময়ের আগে বেরোন, সময় তো চেক করে নিয়ে বেরোন, তাহলে দেখবেন আপনার সবকিছু পসিবিলিটি এবং সবকিছু ঠিকঠাক করে হবে। এই হচ্ছে টোটাল খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আপনাকে বলে দিলাম। আশা করছি এই ভিডিও দেখার পর যদি আপনি মেনটেন করে চলেন, আপনার ক্ষেত্রে পরীক্ষা সেন্টার থেকে শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সমস্যা হবে না। যদি কারো নোটস দরকার থাকে অবশ্যই যোগাযোগ করুন, আমরা নোটসটা কিন্তু 2 দিনের মধ্যে হোম ডেলিভারি করছি, সেখান থেকে পুরোপুরিভাবে কিন্তু কমন চলে আসবে, এবং কমন থেকে বিশেষ করে আপনার নলেজটা কিন্তু অনেকটা ইনক্রিজ করতে এবং বুস্ট করতে সাহায্য করবে। দেখা হচ্ছে পরে সবার পরীক্ষা ভালো হোক, আশা করছি সবার পরীক্ষা ভালো হোক, ভালো করে পরীক্ষা দিন, সুন্দরভাবে যান, কাজে গুছে যান, কাজে গুছে অ্যান্সার লিখুন। আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন
এবং চ্যানেল নতুন হয়ে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।